আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপিতে মনোনীত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর সূত্র অধ্যায় দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেসের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং তিনটি আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির 7টা রুলস নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের বইয়ের অ্যাডজাস্টিংয়ের 7টা রুলস, এই 7টা রুলস অনুযায়ী আমরা জাবেদা শিখে আসি। গাণিতিক সমস্যা আমাদের এখান থেকে দেওয়া হয়েছে 7টা রুলস অনুযায়ী পর্যায়ক্রমে। তবে 1 নম্বর রুলস ছিল বকেয়া আয়ের অ্যাডজাস্টিং হয়। সেটা দেখুন, বকেয়া আয় আমরা হিসাব বিজ্ঞানে সাধারণত 15টি আয়ের নাম ব্যবহার করে থাকি। আয় যখন বকেয়া থাকে তখন রিসিভেবল ডেবিট হয় আর সংশ্লিষ্ট রেভিনিউ ক্রেডিট হয়। যতগুলো রেভিনিউ আছে সেই রেভিনিউ নামে ক্রেডিট হবে। তো আসুন আমি এখানে 10টি আয়ের নাম দিয়ে অঙ্কটা তৈরি করেছি। 1 নম্বর রুলস, গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন দ্য ফলোইং আইটেম। আইটেম দেওয়া হয়েছে 10টি। প্রথম নাম্বার 1, সার্ভিস রেভিনিউ প্রোভাইডেড বাট আনবিল। সেবা দেওয়া হয়েছে কিন্তু টাকাটা পাওয়া যায়নি, এখন এটা বকেয়া আছে। জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো রুলসটা হলো যে আয় যদি বকেয়া থাকে তাহলে রিসিভ অ্যাবেল ডেবিট হবে আর রেভিনিউ সংশ্লিষ্ট রেভিনিউ ক্রেডিট হবে। যতগুলো রেভিনিউ আছে সব একই রুলসে পড়বে। যেমন 2 নম্বর, রিপেয়ার রেভিনিউ আর্ন বাট আনবিল। রিপেয়ার রেভিনিউ আয় হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, রিপেয়ার রেভিনিউ ক্রেডিট। 3 নম্বর, রেন্ট রেভিনিউ আর্ন বাট আনবিল। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। 4 নম্বর, কমিশন রেভিনিউ আর্ন বাট নট রেকর্ডেড। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। 5 নম্বর, ইন্টারেস্ট রেভিনিউ আর্ন বাট নট রিসিভ। জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর ইন্টারেস্ট। এটা ইন্টারেস্টটা যেহেতু আমাদের স্বতন্ত্র, তাই ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট লেখা যাবে 5 নম্বর। 6 নম্বর, পাবলিক রিলেশন ফিস রেভিনিউ আর্ন বাট নট রিসিভ। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর ফিস রেভিনিউ ক্রেডিট। 7 নম্বর, সেলস ফর ওয়ান অ্যাকাউন্ট। বাকিতে বিক্রি করা হয়েছে, এটা আয় হয়েছে, বকেয়া রয়েছে, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেলস রেভিনিউ বা সেলস ক্রেডিট। 8 নম্বর, টিউশন রেভিনিউ আর্ন বাট নট রিসিভ। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর টিউশন রেভিনিউ ক্রেডিট। সেক্ষেত্রে এইভাবে আমরা কোন রুলসে করলাম জাবেদাটা? যখনই আয় বকেয়া থাকে আমরা বুঝতে পারবো তাহলে রিসিভেবল ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। এখন আসুন আমরা এই অ্যাডজাস্টিংগুলো সব অ্যান্সার দিয়েছি। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এক ন্যারেশন লেখার সময় টু অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ, টু অ্যাডজাস্ট রিপেয়ার রেভিনিউ, এভাবে আমরা ন্যারেশন করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 1 নম্বর রুলস। এখানে কয়টা এন্ট্রি আছে? 10টা এন্ট্রি দিয়েছি আমার বইয়ের, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবার আসুন 2 নম্বর নিয়ম, রুলস নাম্বার 2, বকেয়া ব্যয় অ্যাডজাস্টিং হয়। বকেয়া ব্যয়ের অ্যাডজাস্টিং কীভাবে হয়? ব্যয় বকেয়া থাকলে ব্যয় সর্বদাই ডেবিট হয়, তাই এক্সপেন্স ডেবিট আর পেয়েবেল ক্রেডিট। সংশ্লিষ্ট এক্সপেন্স ডেবিট আর তার পেয়েবেল ক্রেডিট লিখতে হবে। আমরা রুলস অনুযায়ী জাবেদা করবো। দেখুন, গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন ফলোইং আইটেম। 10টি এন্ট্রি দিয়েছি আমি এখানে, সবগুলো এক্সপেন্সেস বকেয়া আছে। বকেয়া এক্সপেন্স আপনি বুঝবেন কী হবে? এই 10টা সেন্টেন্স পড়লে বকেয়া বুঝতে পারবেন, কারণ বকেয়া সিনোনিম আছে 8টি। যেমন স্যালারি অ্যাক্রুড, স্যালারি বকেয়া আছে। বেতন যদি বকেয়া থাকে জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট। ওয়েজেস অ্যাক্রুড, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবেল ক্রেডিট। তাহলে সংশ্লিষ্ট এক্সপেন্স ডেবিট হচ্ছে আর তার সাথে তার পেবেল ক্রেডিট হচ্ছে। 3 নম্বর, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস ডিউ, বকেয়া আছে। সেক্ষেত্রে দেখুন, বকেয়ার সিনোনিম কয়টা বলেছিলাম? 8টি। এই অ্যাক্রুড মানে বকেয়া, ডিউ মানে বকেয়া, টু বি পেইড মানে বকেয়া, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, অন অ্যাকাউন্ট মানে বকেয়া, আনপেইড মানে বকেয়া, টু বি পেইড মানে বকেয়া, নট পেইড মানে বকেয়া। এইভাবে 8টা সিনোনিম আছে আমার বইতে, বাংলা অর্থ সহ দেওয়া আছে। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। 4 নম্বর বলছে কমিশন এক্সপেন্সে টু বি পেইড, কমিশন এক্সপেন্স দিতে হবে, তারপরে কমিশন এক্সপেন্স ডেবিট আর কমিশন পেবেল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাক্রুড, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। 6 নম্বর, মোবাইল এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, মোবাইল এক্সপেন্স ডেবিট আর মোবাইল এক্সপেন্স পেবেল ক্রেডিট। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেবেল ক্রেডিট। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস আনপেইড, ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট আর ইলেকট্রিসিটি পেবেল ক্রেডিট। লিগাল এক্সপেন্সেস টু বি পেইড, লিগাল এক্সপেন্স ডেবিট আর লিগাল এক্সপেন্স পেবেল ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নট পেইড, অ্যাডভার্টাইজ এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজ পেবেল ক্রেডিট। এভাবে আমরা বকেয়া ব্যয়ের অ্যাডজাস্টিং শিখে নিলাম। তো ব্যয় আছে আমাদের হিসাব বিজ্ঞানে মোট 47টি ব্যবহার হয় সাধারণত।
তাহলে আমরা বকেয়া ব্যয়ের 47টা অ্যাডজাস্টিং শিখে ফেললাম। এবার আসুন 3 নম্বর রুলস যাই। 3 নম্বর রুলস হলো অগ্রিম আয়। অগ্রিম আয় আমরা কিভাবে চিনতে পারবো? এখানে অ্যাডভান্স লেখা থাকবে। 10টি সেন্টেন্স দিয়েছি, সবগুলি আয়, তবে সেখানে অ্যাডভান্স লেখা আছে। দেখুন, সার্ভিস রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স। সার্ভিস রেভিনিউ আমরা অগ্রিম নিয়ে ফেলেছি, জাবেদা হবে সার্ভিস রেভিনিউ ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন? কারণ রেভিনিউ সাধারণত ক্রেডিট হয় স্বভাবগতভাবে। যখন এটাকে কমাতে হবে অ্যাডজাস্টিং করে, তখন এটাকে ডেবিট করে নিতে হবে। সমস্ত রেভিনিউ ডেবিট আর তার সংশ্লিষ্ট রেভিনিউ আনআর্ন ক্রেডিট। তাহলে আনআর্নটা ক্রেডিট করতে হবে। যেমন দেখুন, সার্ভিস রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স, অগ্রিম নিয়ে ফেলেছি, এখন আয় তো ক্রেডিট আছে, কমানোর জন্য ডেবিট করতে হবে, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রিপেয়ার রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স, যাবে হবে রিপেয়ার রেভিনিউ ডেবিট, আনআর্ন রিপেয়ার রেভিনিউ ক্রেডিট। 3 নম্বর রেন্ট রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স, রেন্ট রেভিনিউ ডেবিট, আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট। কমিশন রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স, কমিশন রেভিনিউ ডেবিট, আনআর্ন কমিশন রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা অগ্রিম আয় এটা বুঝতে পারলাম যে অ্যাডভান্স লেখা থাকে, আর এটা জাবেদা হয় কি হবে, আয়কে কমানোর জন্য ডেবিট করতে হয়, আর তার সাথে আনআর্ন ক্রেডিট করতে হয়। আনআর্ন মানে অনুপরিচিত আয়। আশা করি বুঝতে পারছেন। তো এই সেন্টেন্সগুলো আমরা সুন্দরভাবে এখানে জাবেদা উপস্থাপন করেছি। সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা ন্যারেশন লিখবে টু অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ, টু অ্যাডজাস্ট রিপেয়ার রেভিনিউ, এইভাবে লিখে যাবে। 4 নম্বর রুলস অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় সেন্টেন্সগুলো কীভাবে লেখা থাকবে? ব্যয় তো 47টা আমাদের হিসাবে এখানে ব্যবহার হচ্ছে, তো অগ্রিম লেখা থাকবে, এখানে অ্যাডভান্স লেখা থাকবে, প্রিপেইড লেখা থাকবে। দেখুন 1 নম্বর বলা হয়েছে স্যালারি পেইড ইন অ্যাডভান্স, স্যালারি বেতন প্রদান করা হয়েছে অগ্রিম, অগ্রিম প্রদান করা হয়েছে 10,000 টাকা। তাহলে জাবেদা হবে স্যালারি এক্সপেন্সেস, এখন কমাই দিতে হবে, কারণ এক্সপেন্স তো সবসময় ডেবিট হয়, এটা কমাতে হলে ক্রেডিট করতে হবে, আর তার প্রিপেইড ডেবিট করতে হবে। অগ্রিম ব্যয় এটা সম্পদ হিসেবে আসে, কারণ ব্যয় যদি অগ্রিম হয়ে যায় তাহলে এটা সম্পদ হিসেবে কাউন্ট হয়। তো জাবেদা কীভাবে হবে? প্রিপেইড স্যালারি ডেবিট আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট, কারণ এক্সেস কমাই দেওয়া হলো। স্যালারি পেইড ইন অ্যাডভান্স 10,000 টাকা, 10,000 টাকার বেতন বেশি দেওয়া হয়ে গেছে, এখন এই স্যালারি কমাতে হবে। তো স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স তো ডেবিট থাকে, এটা কমাতে হলে ক্রেডিট করতে হবে। স্যালারি এক্সপেন্স ক্রেডিট আর প্রিপেইড স্যালারি ডেবিট 10,000 টাকা। ওয়েজেস পেইড ইন অ্যাডভান্স, তাহলে কী হবে? প্রিপেইড ওয়েজেস ডেবিট আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, এন্টারটেনমেন্ট এটা কমাতে হবে, এন্টারটেনমেন্ট এক্সপেন্স ক্রেডিট আর প্রিপেইড এন্টারটেনমেন্ট ডেবিট। কমিশন এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড কমিশন ডেবিট আর কমিশন এক্সপেন্স ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড ইন্টারেস্ট ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। মোবাইল চার্জ পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড মোবাইল চার্জ ডেবিট আর মোবাইল চার্জ এক্সপেন্সেস ক্রেডিট। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ ডেবিট আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্রেডিট। এইভাবে আমরা 10টা এন্ট্রি এখন অ্যান্সার করতে পারবো। আর এর সাথে ন্যারেশন লিখবেন টু অ্যাডজাস্ট, যেমন প্রিপেইড স্যালারি আর স্যালারি এক্সপেন্স, এটা আমরা লিখবো টু অ্যাডজাস্ট স্যালারি এক্সপেন্স, টু অ্যাডজাস্ট ওয়েজেস এক্সপেন্স, টু অ্যাডজাস্ট এন্টারটেনমেন্ট এক্সপেন্স, এইভাবে লিখে আনতে হবে। এবার আসুন 5 নম্বর রুলসে যাই। অলিখিত আয়। অলিখিত আয়, আয় যে 15টি আছে এগুলো কীভাবে সেন্টেন্সে লেখা থাকবে? যে নট রেকর্ডেড, টোটালি অমিটেড, এভাবে বলা থাকবে যে অলিখিত ভাষা। যেমন আমি এখানে দিয়েছি 10টা সেন্টেন্স। যেমন দেখুন বলছে যে সার্ভিস প্রোভাইডেড বাট আনরেকর্ডেড, সেবা দেওয়া হয়েছিল কিন্তু লিখতে মনে নেই, তা টোটালি বাদ পড়ে গেছে। এখন লিখতে হবে সঠিকভাবে অ্যাকাউন্ট রিসিভড ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এই অলিখিত আয় এটা মূলত 1 নম্বর রুলসে বকেয়া আয়ের সাথে মিলে যায়। তো আয় যদি বকেয়া থাকে তাহলে রিসিভেবল ডেবিট হয় আর সংশ্লিষ্ট আয় ক্রেডিট হয়। 2 নম্বর হচ্ছে রিপেয়ার রেভিনিউ আর্নড বাট নট রেকর্ডেড। রিপেয়ার রেভিনিউ আয় হয়েছে, লেখা হয়নি, এখন আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভড ডেবিট আর রিপেয়ার রেভিনিউ ক্রেডিট। 3 নম্বর রেন্ট রেভিনিউ আর্নড বাট নট রেকর্ডেড, অ্যাকাউন্ট রিসিভড ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। কমিশন রেভিনিউ আর্নড বাট নট রেকর্ডেড, অ্যাকাউন্ট রিসিভড ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট রেভিনিউ আর্নড বাট নট রেকর্ডেড, অ্যাকাউন্ট রিসিভড ডেবিট। এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভ লিখবো না, ইন্টারেস্টের ব্যাপারটা এটা নন ট্রেডিং বলে, নন অপারেটিং বলে এটা নাম লিখে দিতে হবে। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট স্বতন্ত্রভাবে লিখতে হবে ইন্টারেস্টের ক্ষেত্রে, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তো বুঝতে পারছি আমরা যে রিসিভেবল ডেবিট হচ্ছে আর সংশ্লিষ্ট রেভিনিউ ক্রেডিট হচ্ছে। এইভাবে যদি আমাদের 20টি আইটেম দেই তাহলে একই রুলসে আমরা লিখে দেবো যে বকেয়া আয় যখন আছে তাহলে এটাকে আমরা বলবো যে রিসিভেবল ডেবিট আর রেভিনিউ
ক্যারিড। আশা করি বুঝতে পারছেন। আর ন্যারেশন লিখতে টু অ্যাডজাস্ট রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, কমিশন রেভিনিউ, রেন্ট রেভিনিউ। 6 নম্বর রুলস, অলিখিত ব্যয়, যে ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু লিখতে মনে নাই, টোটালি অমিটেড, নট রেকর্ডেড, আনরেকর্ডেড এভাবে বলা থাকবে। তো ব্যয় যখন লেখা হয়নি তখন ব্যয় সবসময় ডেবিট করতে হবে আর পেবেল ক্রেডিট করতে হবে। বকেয়া ব্যয় এটা দায়, তাই পেবেল ক্রেডিট করতে হয়। 6 নম্বর রুলস, স্যালারি ইনকার্ড বাট নট রেকর্ডেড, স্যালারি ঘটে গেছে, সংগঠিত হয়েছে বাট লেখা হয়নি, আমরা লিখবো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট। ওয়েজেস ইনকার্ড বাট নট রেকর্ডেড, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবেল ক্রেডিট। এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস ইনকার্ড বাট নট রেকর্ডেড, এন্টারটেনমেন্ট এক্সপেন্স ডেবিট, এন্টারটেনমেন্ট পেবেল ক্রেডিট। কমিশন এক্সপেন্সেস ইনকার্ড বাট নট রেকর্ডেড, কমিশন এক্সপেন্স ডেবিট আর কমিশন পেবেল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্সেস ইনকার্ড, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। মোবাইল এক্সপেন্সেস ইনকার্ড বাট নট রেকর্ডেড, মোবাইল এক্সপেন্স ডেবিট আর মোবাইল এক্সপেন্স পেবেল ক্রেডিট। এইভাবে আমরা 10টা সেন্টেন্স করব। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। তাই স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট, টু অ্যাডজাস্ট দ্য স্যালারি এক্সপেন্স, টু অ্যাডজাস্ট, ন্যারেশন লিখতে হবে টু অ্যাডজাস্ট। এবার আসুন 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসে আমরা বলেছিলাম যে স্থায়ী সম্পত্তির অবস্থায়, বছর শেষ হয়ে মানে হিসাবকাল শেষ হয়ে গেলে অবস্থায় হয় স্থায়ী সম্পত্তির উপরে। স্থায়ী সম্পত্তি আমাদের হিসাব বিজ্ঞানে ব্যবহার হয় সাধারণত 13টি। তো এই 13টি অবস্থায় হয়। ল্যান্ড ইকুইপমেন্ট, ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট, ফার্নিচার, এই জাতীয় অনেকগুলো 13টি আমি তালিকা দিয়েছি যে এই 13টির অবস্থায় জন্য একটা যাবে দা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, সংশ্লিষ্ট সম্পদের নাম লিখতে হাইপেন দিয়ে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হাইপেন দিয়ে ইকুইপমেন্ট, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং এগুলো লিখতে হবে। তো অবস্থায়ের জন্য জাবেদা হবে, সমপরিমাণ উৎপন্নের জন্য জাবেদা হবে, রেওয়া মিলে যদি পার্সেন্টেজ থাকে তার এখানে সুদে জাবেদা হবে। এখন আসুন প্রথমে 7 নম্বরে দেওয়া হয়েছে অ্যাডজাস্টিং এন্ট্রি অন দ্য ফলোইং আইটেম। ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের উপরে অবস্থা হয়েছে 10,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 10,000 টাকা। টু অ্যাডজাস্ট দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। নাম্বার 2, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ক্লোজিং ইনভেন্টরি এটা আসলে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত মাল যদি অবিকৃত থেকে যায় এটাকে সমপরিমাণ উৎপন্ন বলা হয়। তো ক্লোজিং এন্ট্রি সবসময় এটা সম্পদ হিসেবে ডেবিট হয়। ক্লোজিং এন্ট্রি ডেবিট আর পার্সেস ক্রেডিট, কেন ক্রয়কৃত মাল এই জন্য পার্সেস কমাতে হবে, তাই সর্বদাই জাবেদা হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট আর পার্সেস ক্রেডিট। টু অ্যাডজাস্ট দ্য ক্লোজিং এন্ট্রি। এরপর আসুন ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করলাম। 3 নম্বর, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ এগুলো সব দায়ের সুদ ব্যয় হয়। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের সুদ 6,000 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্সের ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। এবার ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এর বিনিয়োগের সুদ আয় হয়। তা আয় যদি বকেয়া থেকে যায় তাহলে রিসিভেবল ডেবিট হয় আর রেভিনিউ ক্রেডিট হয়। তাই আমরা 4 নম্বরে লিখবো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, কারণ এটা বিনিয়োগের সুদ। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের অ্যাডজাস্টিংয়ের 7টা রুলস। আগামী দিন আমরা রিভার্সিং করব। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হবে। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।